হৃদয় রাঙানো প্রেম, লেখনীতে সিনথিয়া ইসলাম সীমা। পর্ব সংখ্যা 37। গল্প পাঠে আমি তিথি। সকাল সকাল ইয়াসমিন বেগমের মেজাজ তুঙ্গে উঠে আছে, যার পেছনে রয়েছে তার একমাত্র সুপুত্র কৃষাণ মির্জা। আজকে বাড়ির বড় ছেলে আলভি মির্জার বিয়ে। মাত্র 2 মাসের ছুটি নিয়ে বাড়িতে এসেছে সে, যার দরুন সব কিছু খানেক তাড়াহুড়োতেই হচ্ছে। অবশ্য বিয়েতে কোনো আনুষ্ঠানিকতা না থাকায় এবং পূর্ব থেকেই সব কিছু ঠিক করে রাখায় এতে দু পরিবারের কারোরই কোনো সমস্যা হচ্ছে না। তবে এখানেও কৃষাণের ঘাড়তেরামির জন্য শান্তি নেই। বাপ চাচাদের অনুপস্থিতিতে আলভির সাথে যাওয়ার জন্য বাড়িতে পুরুষ বলতে সেই আছে, কিন্তু তার এক কথা, সে কোনোভাবেই বিয়েতে যাবে না। ইয়াসমিন বেগম, নাজমিন বেগম দুই যা মিলেও তাকে রাজি করাতে সক্ষম হয়নি। ছেলেকে কথা শোনাতে শোনাতে রান্নাঘরে ফিরে আসেন ইয়াসমিন বেগম। তা দেখে কৃষাণের ফুপি আমিনা বেগম বললেন, তোমার আবার কি হলো? ওকে রাজি করাতে গিয়ে নিজেই এমন রাগচটা হয়ে ফিরছ কেন? রাজি হয়নি? ওই ছেলে কারোর কথা শুনলে তো? রাজি হবে কি করে শুনি? আগে থেকেই দেখছি একটা কথা বললে দ্বিতীয়টার বেলায় তুমি নিজেই বোম হয়ে যাও। ভালো মতো না বোঝালে ছেলে মেয়ে কথা শুনবে কি করে বলো? ননদের কথায় তেতে উঠলেন ভদ্র মহিলা। বললেন, আপনি না জেনে কথা বলবেন না আপা। বাড়িতে তো আরও একটা ছেলে আছে, কই তাকে তো একটা কথা দ্বিতীয়বার বলতে হয় না। আর এই ছেলে, কথা সম্পূর্ণ করতে পারলেন না তিনি। ইতিমধ্যেই আমিনা বেগম রাগী গলায় বললেন, সবাই এক হয় না ইয়াসমিন, যে যেমন তাকে সেভাবেই ট্রিট করতে শেখো। তোমার এই স্বভাবের জন্যই ছেলেটা বিগড়ে গেছে। পিষ্টে ইয়াসমিন বেগম কিছু বলতে চাইলে তাকে থামিয়ে দিলেন নাজমিন বেগম। পরিস্থিতি স্বাভাবিক করতে বললেন, আপা, কিষাণকে তো আমিও বলেছি, কিন্তু ও শোনেনি। এবার আপনি একটু বলে দেখুন না, আপনার কথা শুনতে পারে। আমাদের সাথে তো কথাই বলে না, রাজি হবে দূরের কথা। দীর্ঘশ্বাস সহিত জবাব দিলেন আমিনা বেগম। প্রত্যেকের কাছে আলভির বেশি পছন্দ হলেও তিনি ছোটবেলা থেকেই কিষাণকে বেশি ভালোবাসেন। আলভি ছিল নন্ম ভদ্র আর কৃষাণ ছিল চঞ্চল। তার এই চঞ্চল স্বভাবটাই আমিনা বেগমের বেশি প্রিয় ছিল। তবে হুট করেই সব পাল্টে গেল। অজান্তেই সেই চঞ্চল ছেলেটা হয়ে উঠল বাড়ির সবচেয়ে একঘেয়ে, বেপরোয়া ও ছন্নছাড়া স্বভাবের। আমেনা বেগম ফের মুখ খুললেন, কিষাণের বউ কোথায়? কিষাণের পাশের রুমেই ইকরার সাথে আলভির বউয়ের জিনিসপত্র দেখছে। নাজমিন বেগমের কথায় আর সেখানে দাঁড়ালেন না তিনি, হাঁটা ধরলেন সেদিকে। আলভির বউয়ের জন্য কিনে আনা জিনিসপত্র নিয়ে গোল হয়ে বসে আছে বাড়ির যুবতীরা। শাড়ি ব্যতীত বিদেশ থেকে বউয়ের জন্য সব কিছু নিয়ে এসেছে আলভি, সাথে বাড়ির সবার জন্যই কিছু না কিছু এনেছেন। নাজমিন বেগমের কথায় হুমায়রার জন্য একটা মোবাইল এনেছে, তবে সেটা গ্রহণ করেনি হুমায়রা। ইয়াসমিন বেগম দিতে আসায় বলেছেন তার মোবাইলের প্রয়োজন নেই। প্রথমে বিষয়টা না বুঝলেও পরক্ষণে যখন বুঝতে পেরেছেন যে তার ছেলের নিষেধাজ্ঞা কিছু নিশ্চয়ই নিচ্ছে না হুমায়রা, তখন আর কিছু বললেন না তিনি, বরং স্বাভাবিকভাবেই নিয়েছেন ব্যাপারটা, যেন আগে থেকেই এরকম কিছু প্রত্যাশা করেছিলেন। তিনি তার হাতের মোবাইলটা হুমায়রাকে দিয়ে দিয়েছেন। বেশি দিন না হওয়ায় একেবারেই নতুন রয়েছে ফোনটা, জালিল মির্জা বাড়ি ফেরার সময় এনেছিলেন। হুমায়রা এটা নিতেও রাজি হয়নি, তবে এবেলায় ভদ্রমহিলার সাথে পেরে ওঠেনি। অগত্যা ফোনটা রাখতেই হয়েছে তাকে। কিষাণও এই ক্ষেত্রে কিছু বলেনি, তার বাবার টাকায় কেনা জিনিস সে নিজেও ব্যবহার করে, সুতরাং তার বইয়ের ক্ষেত্রেও তা গ্রহণযোগ্য। সবাই যখন বিছানা ভর্তি জিনিসপত্র নিয়ে ব্যস্ত, তখনই সেখানে উপস্থিত হলেন আমিনা বেগম। মুচকি হেসে সকলের উদ্দেশ্যে বললেন, কি করছো তোমরা সবাই? কতটুকু এগোলো? এই তো ফুপি, সব কিছু পছন্দ করাই প্রায় শেষ। ইকরার উত্তর শুনে তার পাশে চুপটি করে বসে থাকা হুমায়রার দিক তাকালেন তিনি। বললেন, হুমায়রা, একটু ফুপির সাথে বাইরে এসো। কোনোরূপ বাক্য বিনিময় ছাড়াই ভদ্রমহিলার পায়ের সাথে পা মিলিয়ে তার পেছন পেছন হাঁটা ধরল হুমায়রা। দরজার বাইরে এসে থামলেন আমেনা বেগম। কিছুটা ক্ষীণস্বরে বলতে শুরু করলেন, মা, কৃষাণটাকে একটু বুঝিয়ে সুঝিয়ে রাজি করাও না আলভির সাথে যেতে। ও তো কারোর কথা শুনতে চায় না জানোই। আলভির ক্ষেত্রে তো আরোই না। এখন তুমি যদি একটু বোঝাতে পারো। বাড়িতে এখন শুধু ওই আছে, আর ও যদি না যায় তাহলে কেমন দৃষ্টিকটু দেখায় না। পূর্ণ মনোযোগে কথাগুলো শুনল হুমায়রা। পৃষ্ঠে মিহিস্বরে বলল, আচ্ছা, আমি বলে দেখছি ফুপি। মিঠুকে কোলে নিয়ে মোবাইল স্ক্রল করছে কৃষাণ। খানেক আগেই বন্ধুদের সাথে আড্ডার পর্ব শেষ করে বাসায় ফিরেছে সে। মন মেজাজ ভালোই ফুরফুরে ছিল এতক্ষণ, তবে ইয়াসমিন বেগমের জন্য তা এখন আর আগের অবস্থায় নেই।
এর মাঝেই ধীর পায়ে কক্ষে প্রবেশ করলো হুমায়রা। কাঙ্ক্ষিত রমণীর উপস্থিতি টের পেতেই কৃষাণ বলে উঠল, আজকাল সোনার বাংলা কারেন্টের মতো জ্বালানি সংকট পড়েছে নাকি তোর? যখন আসি তখনই দেখি তোর সংকটে নিষ্ক্রিয় হয়ে আছে আমার কক্ষ। সারাক্ষণ কোথায় থাকিস তুই? মানুষটার অমন পেঁচানো কথার আমলে নিল না হুমায়রা। এগিয়ে এসে বসলো মুখোমুখি, বলল, আপনার কি এই মুহূর্তে মেজাজ খারাপ? কথা বলা যাবে? দৃষ্টি তুলে মেয়েটার প্রশ্নাত্মক মুখ পানে চাইল কৃষাণ। সময় নিয়ে ভিরিক্কি গলায় উত্তর দিল, আমার মেজাজের ওপর নির্ভর করে তোকে কথা বলতে হবে না। তোর স্থান হৃদয়ে, মেজাজ সেখানে কার্যহীন। এক পশলা ভালো লাগার অনুভূতি খেলা করে গেল হুমায়রার মনে। ঠোঁট জোড়া প্রসারিত হলো আপনা আপনি। ওভাবেই প্রশ্ন ছুড়ল, বিয়েতে কেন যেতে চাইছেন না জানতে পারি? ওই লাফাঙ্গার বিয়েতে আমি গিয়ে কি করব? যাবে, বিয়ে করবে, বউ নিয়ে চলে আসবে, এখানে আমার যাওয়া লাগবে কেন? আপনিও যাবেন, বিয়ে পড়ানো দেখবেন, তারপর সবার সাথে চলে আসবেন, এখানে এমন কি হবে? ভুরুজোড়া কুচকে গেল কৃষাণের। তা দেখে হুমায়রা সাফাই গিয়ে বলল, বাড়িতে তো এখন পুরুষ বলতে আপনিই আছেন। আপনি যদি না যান তাহলে ও বাড়ির লোকেরা প্রশ্ন করবে না? করুক, তাতে আমার কি? আমি তো জেন্টলম্যানদের সাথে যেতে পারবো না, অ্যালার্জি আছে আমার। ঠোঁট উল্টে দীর্ঘশ্বাস ফেলল হুমায়রা। কিছুক্ষণ ব্যর্থ চোখে চেয়ে আবেদন মাথায় কণ্ঠ বলল, আপনি না হয় ইকরার স্বামীর সাথে থাকবেন, একটুখানি সময় তো। আপনি গেলে সবাই অনেক খুশি হবে। মুখে খানিক মলিন ভাব মেয়েটার। এবেলায় একটুখানি গল্ল বোধ হয় মানুষটা। বলল, আচ্ছা যাব, তবে বেশি লেট হলে আমি চলে আসব। আচ্ছা। মিঠুকে কোলে নিতে নিতে হাসি মুখে প্রত্যুত্তর করল হুমায়রা। এর মাঝেই ওয়াশরুমে ঢুকে গেল কৃষাণ। আপনি কিন্তু আজকাল আমার সাথে ঘোর অন্যায় করছেন ইকরা বিবি। কক্ষে প্রবেশ করা মাত্রই স্বামীর এহেন কথায় ভুরু কুঞ্চিত হলো ইকরার। এগিয়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি করলাম? স্বামীকে রুমে ফেলে রেখে সারাক্ষণ বাপের বাড়ির সব কোণে টই টই করে বেড়াচ্ছেন। এর মতো অন্যায় দ্বিতীয়টি আর কি হয়? উমরের থেকে এরকম অভিযোগ মোটেও আশা করেনি ইকরা। কিছুক্ষণ অবাক চোখে স্বামীর পানে তাকিয়ে হেসে ফেললো মেয়েটা। বলল, হায় আল্লাহ, আমার ইমাম সাহেবের সাথে এত বড় অন্যায়টা মোটেও মানা যাচ্ছে না। এর জন্যই ইকরা বিবির কঠিন শাস্তি হওয়া উচিত। তা তো বটেই। আপনি বলুন তাকে কি শাস্তি দেওয়া যায়? তবে সাবধান, আমার ইকরা বিবি কিন্তু বড্ড নাজুক। তাকে কঠিন দেওয়ার সাহস করবেন না। এবার খানিক শব্দ করেই হেসে ফেললো ইকরা। পরপর বসে পড়লো স্বামীর পাশ ঘেঁষে। এক হাত জড়িয়ে ধরে কাঁধে মাথা রাখলো। ওভাবেই বলল, আপনি এত ভালো কেন ইমাম সাহেব? স্ত্রীর এমন সোজাসাপটা প্রশ্নে মুচকি হাসল উমর। কণ্ঠে রসিকতা মিশিয়ে আফসোস স্বরে জবাব দিল, এত ভালো হয়ে লাভ হলো কি? আমার ইকরা বিবি তো তার ইমাম সাহেবের জন্য একটা চুমুও খেলো না। কথাগুলো কর্ণকুহরে পৌঁছাতেই লজ্জায় কপাল লালিত হয়ে হলো ইকরার। ক্ষীণস্বরে বলল, আপনি দিন দিন বড্ড নির্লজ্জ হয়ে যাচ্ছেন ইমাম সাহেব। আপনার যে লজ্জাই আমাকে নির্লজ্জ করে তুলছে। এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী বউয়ের মতো একটা চুমু দিন তো। কুণ্ঠিত বদনে কাঁধ থেকে মাথা তুলে স্বামীর পানে তাকালো ইকরা। পরক্ষণেই বাতাসের বেগে এক ঠোঁট ছোঁয়ালো উমরের গালে। পরপর পালাতে নিলেই তাকে থামিয়ে দিল উমর। পালানোর সময় রাস্তা বন্ধ করে নিজের সাথে মিশিয়ে নিল মেয়েটাকে। অতঃপর ভালোবাসার আলিঙ্গনে আবদ্ধ হলো দুটি দেহ। মিষ্টি পরশের অবর্তনে পূর্ণতার পাতায় সূচিত হলো একটি নতুন অধ্যায়। বারান্দায় বসে কুটি কুটি করে খাবার খাচ্ছে মিঠু। সেদিকে এক ধ্যানে তাকিয়ে আছে হুমায়রা। তখনই রুমের ভেতর কিষানের ডাক ভেসে আসলো, এই হুজুর নিয়ে এদিকে আয়। ধ্যান ভঙ্গ হলো রমণীর। তৎক্ষণাৎ বারান্দা থেকে বেরিয়ে এলো। অমনি স্তব্ধ হয়ে গেল মেয়েটা। কালো শার্ট প্যান্ট পরে সেই পুরাতন স্টাইলেই রেডি হয়ে দাঁড়িয়ে আছে কৃষাণ। পরনে সব কিছু নতুন হলেও স্টাইল আগেরটাই রয়ে গেছে। কোনো রূপ পরিবর্তন নেই তাতে। যেন বিয়ে বাড়িতে নয়, বরং বন্ধুদের সাথে আড্ডা দিতে যাচ্ছে সে। শার্টের বোতাম লাগাবেন না? খানিক অবাক মিশ্রিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল হুমায়রা। মেয়েটার এমন প্রতিক্রিয়ায় নিজের দিক তাকালো কৃষাণ। খোলা বোতামগুলোর দিক কিছুক্ষণ চেয়ে রইল। পরপর বড্ড অনীহা নিয়ে বলল, না, প্যারা লাগে এসব, আমি লাগিয়ে দিই। পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করে মেয়েটাকে খানেক পর্যবেক্ষণ করলো কৃষাণ। সময় নিয়ে উত্তর করলো, তবে ওপরের দুটো খোলা রাখবি, নয়তো গরম লাগবে। সম্মতি পেয়ে দেরি করলো না হুমায়রা। ব্যস্ত পায়ে এগিয়ে এলো মানুষটার নিকট। দাঁড়ালো মুখোমুখি সন্নিকটে। পেল
তেলা ভাতের সাহায্যে মিনিটের মধ্যেই সবগুলো বোতাম লাগিয়ে ফেলল। পুরোটা সময় তার কর্মরত সত্তাটাকে খুব নিখুঁতভাবে নিরীক্ষণ করলো কৃষাণ। এটা খুলে ফেলি? আকস্মিক কৃষাণের গলায় ঝুলানো চেইনটাকে ধরে বলে উঠল হুমায়রা। কথা বলতে গিয়ে খানিক ভয়ে কাজ করছে মেয়েটার ভেতরে, তবে নিজেকে দমিয়ে রাখেনি। অপ্রত্যাশিত কথাখানা শুনেই ভুরুজোড়া কুঁচকে গেল কৃষাণের। কণ্ঠ শৃঙ্গে তুলে জানতে চাইল, কেন? কেমন যেন বেমানান লাগছে, ভালো লাগছে না। সংকীর্ণ চোখে চেয়ে জবাব দিল হুমায়রা। নীরব হয়ে উঠল চারিপাশ। কোনো প্রকার সারা শব্দ হলো না উভয় পক্ষ হতে। এরূপ নিস্তব্ধতায় যখন হুমায়রা হৃৎপিণ্ডে আশারা নিঃশেষ হতে নিবে, তখনই ঘরময় ধ্বনিত হলো কৃষাণের ভরাট স্বর, খুল। চকিত দৃষ্টিতে চাইল মেয়েটা। মুহূর্তে শুকনো মুখে হালকা খুশির ঝলক দেখা গেল। এবার পূর্ণ অধিকার নিয়ে চেইনটাতে হাত দিল। চেইনটা বেশ বড় হওয়ায় সহজেই মাথার ওপর দিয়েই খুলে যায়। তাই আর কষ্ট না করে সহজ পন্থাটাই বেছে নিল হুমায়রা। ইতিমধ্যেই পড়ল বিপাকে। অসাবধানতায় কৃষাণের চুলের সাথে চেইনটা হুক আটকে গেছে বোধহয়, যার দরুন চেইনটা আসছে না। মেয়েটা বিভ্রান্ত হলো। ফ্লোরে আঙুলের ভর দিয়ে কৃষাণের কাঁধ সমান দেহখানা একটু উঁচু করার চেষ্টা করতে নিবে, তখনই কর্ণগোচর হলো মানুষটার কণ্ঠ, ওয়েট। এক হাত উঁচু করে হুমায়রাকে থামিয়ে দিল সে। পরক্ষণেই মেয়েটাকে হতবিহ্বল করে দিয়ে মাথা নত করে তার কাঁধ বরাবর নেমে এলো কৃষাণ। অত্যাধিক বিস্ময়ে চোখ জোড়া বড় বড় হয়ে গেল কৃষাণের। হকচকিত বদনে অনড় হয়ে রইল সে। নে, এবার খুল। কণ্ঠ শুনে স্বাভাবিকতায় ফিরে এলো রমণী। তড়িঘড়ি করে চেইনটার চুল থেকে ছাড়িয়ে নিল। সোজা হয়ে দাঁড়ালো কৃষাণ। অদ্ভুত স্বরে বলল, নিশ্চয়ই মাদ্রাসার থেকে মানুষ বশ করার দোয়া শিখে এসেছিস তুই, নয়তো যে আমি কখনো মেয়েদের দিক ঘাড় ফিরিয়েও তাকাইনি, সে কৃষাণ মির্জা এখন তোর সামনে স্বেচ্ছায় মাথা নত করছি। পৃষ্ঠে বলার মতো কিছু খুঁজে পেল না হুমায়রা। অগত্যা চুপ রইল সে। ততক্ষণে মিররের সামনে নিজেকে আর একবার পরিপাটি করে নিল কৃষাণ। ইন করা শার্টের হাতা দুটো গোটানো, এক হাতে বিদেশি ব্রেসলেট, কালো ঘড়ি ও অপর হাতে ব্রেসলেট, ব্যাস এইটুকুতেই চলবে। সব কিছু ঠিকঠাক দেখে টেবিলে রাখা কালো চশমাটা এবার চোখে লাগিয়ে নিল। বলল, লোক ড্যাশিং, তাই না হুজুরনি? শেষের কথাটা বলেই হুমায়রার দিক ফিরল সে। কিছুটা থতমত খেলো মেয়েটা। উত্তর দিতে গিয়ে পড়ল দ্বিধাদ্বন্দ্বে। তা দেখে কৃষাণ নিজ থেকেই বলল, তোকে বলতে হবে না, আমি জানি আমাকে হ্যান্ডসাম লাগছে। মানুষটার কাণ্ড দেখে হেসে ফেলল হুমায়রা। পরক্ষণেই এগিয়ে এসে ফু দিল স্বামীর শরীরে। কপালে ভাঁজ পড়ল কৃষাণের। ভুরু কুঁচকে প্রশ্ন ছুড়ল, এটা কি করলি? বদনজর থেকে বাঁচার দোয়া পড়ে দিলাম। বিয়ে বাড়িতে কত মেয়ে মানুষ থাকবে, কার নজর কিরূপ আল্লাহ মালুম। এতক্ষণে এসে মুখ খুলল হুমায়রা। এর আগে দোয়া পড়ার কারণেই কিছু বলতে পারেনি। সত্যি মারাত্মক সুদর্শন লাগছে তার বখাটে পুরুষটাকে। যে কোনো মেয়ের নজর আসবে নিশ্চিত, তাই মোটেও ঝুঁকি নেবে না সে। মানুষের নজর ভয়ানক। হুমায়রার কাণ্ডে কৃষাণের হালকা কালচে ঠোঁট শুষ্ক হাসি দেখা মিলল। হিজাবের মধ্যে স্থান পাওয়া স্ত্রীর গোল গোল মুখখানা কিছুক্ষণ পরখ করল সে। পরপর খানেক ঝুঁকে মুখোমুখি হলো মেয়েটার। কণ্ঠ খাদে নামিয়ে হুমায়রার সকল চিন্তা দূর করতে বলে উঠল, শোন হুজুরনি, যে সকল নারীদের সবাই দেখে তাদের দিকে কৃষাণ মির্জা কখনোই চোখ তুলে তাকায় না, আর যাকে আমি দেখি তার দিকে অন্য কেউ চোখ তুলে তাকাতে পারে না। সুতরাং আমি যেখানেই যাই শুধু এটুকুনি জেনে রাখবি, এই সুবিন্যস্ত ধরনীর বহির্ভাগে অগন্তিক রমণীদের ভিড়ে কৃষাণ মির্জার দৃষ্টি সর্বদা আটকে থাকবে হিজাবের আড়ালে থাকা ঘরের এই রমণীর ধারে। চলবে। আমি ভাবছি এবার থেকে এই হৃদয় রাঙানো প্রেমটা কন্টিনিউ করব, মানে কন্টিনিউ বলতে এটা বেশি বেশি করে পোস্ট করব, কেননা এটা আরও সামনে আরও বড় ধামাকা আসছে, তাই ভাবছি এটাকে তাড়াতাড়ি দেবো। কিন্তু তোমরা যা লাইক দিচ্ছ, মানে সেই আশাটাও মন থেকে উঠে যাচ্ছে। মানে পার ভিডিওতে হাইসলি 3টে কি 4টে লাইক, এর জন্য আর ইচ্ছেও করছে না। দেখি, আমি তবুও আমার কর্তব্যটা আমি পালন করবই। তোমরা ভালোবাসা দাও বা না দাও, আমি তোমাদের পাশে থাকবোই।